সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমার নতুন ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমি যে গ্রামারের যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স, বাক্য বাংলায় বলতে গেলে। এই টপিকটা নিয়ে আলোচনা করতে আমাকে একজন অনুরোধ করেছিলেন সেন্টেন্স টপিকটা নিয়ে। এবার সেন্টেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমি প্র্যাকটিক্যালি বলছি, কারণ যে কোনো গ্রামারের আরও যে সমস্ত টপিক তোমাদের পরীক্ষায় পড়ে, যেমন ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন চেঞ্জ হোক বা সেন্টেন্স ট্রান্সফরমেশন, প্রত্যেকটাতেই কিন্তু আমাকে সেন্টেন্সের জায়গাটা এটাকে খুব একটা স্পষ্ট ধারণা থাকাটা অত্যন্ত প্রয়োজন। সো লেট আস স্টার্ট উইথ হোয়াট ইজ এ সেন্টেন্স। The definition of sentence has been given in a varied manner. এটা দুটো ডেফিনেশন বেসিক্যালি হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামারে সেন্টেন্সকে একরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে, মডার্ন গ্রামারে আবার তার কিছু ভুল ত্রুটিকে অমিট করে বাদ দিয়ে তাকে আবার নতুনভাবে একটা রেকটিফাইড ডেফিনেশন দেওয়া হয়েছে। রেন অ্যান্ড মার্টিন বলছেন যে দ্যাট মিনস a group of sentence or a combination a group of words or a combination of words when it gives a complete sense of meaning. আমরা বাংলা বাক্যর ক্ষেত্রে ওই একই জিনিস জানতে পারি যে যে কোনো একটা মানে কি বলবো, যখন কতগুলো শব্দ সমষ্টি একত্রিত হয়ে একটা অর্থপূর্ণ এক্সপ্রেশন বা ভাব প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলে জানি। ঠিক আছে, এবার এখানে মডার্ন গ্রামারে কোন জায়গায় ডেভিয়েট করছে এই সেন্টেন্সের ডেফিনেশনের জায়গাটা, সেটা খুব ইন্টারেস্টিং। দ্যাট মিন্স ইন মডার্ন গ্রামার ইট হ্যাজ বিন সেড দ্যাট সামটাইমস দ্যাট মিন্স ইট ডাজন্ট রিকোয়ার এ গ্রুপ অফ ওয়ার্ডস, সামটাইমস এ সিঙ্গল ওয়ার্ড অলসো ক্যান বি ইউজড অ্যাজ এ সেন্টেন্স। একটা গোটা গ্রুপ অফ ওয়ার্ডসের দরকার নেই, একটা নির্দিষ্ট শব্দও সেন্টেন্সের কাজ করতে পারে। যেমন আমি যদি বলি যে গো বা ইয়েস, ডু ইউ হ্যাভ এ কার? সাপোজ মাই আনসার ইজ ইয়েস। ইয়েস ইজ অলসো এ সেন্টেন্স, বাট ইয়েস is not a collection of words, a group of words or a combination of words. Okay, it is a single word yet it expresses an expression. মডার্ন গ্রামার আরেকটু জেনারেসভাবে গোটা জিনিসটাকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ সেন্টেন্স? when a word or a combination of words expresses a complete meaning, it is known as a sentence. তাহলে যখন একটা নির্দিষ্ট শব্দ বা একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ একটা কমপ্লিট মিনিং প্রকাশ করে, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এই কমপ্লিট মিনিংয়ের জায়গাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ অনেক সময় এ কম্বিনেশন অফ ওয়ার্ডস does not give complete meaning. যেমন ফ্রেজ একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস, কিন্তু সেটা পরিপূর্ণ অর্থ দেয় না। আবার সাবঅর্ডিনেট ক্লজ অলসো ক্যানট গিভ এ কমপ্লিট সেন্স অফ মিনিং in spite of it being a combination of words or a group of words. তাহলে আমরা ব্রিফলি যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সেন্টেন্স একটা শব্দ হতে পারে বা একটা শব্দ সমষ্টি হতে পারে, ঠিক আছে, কিন্তু সেটাকে অবশ্যই একটা কমপ্লিট মিনিং বা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে।
Now let us come to the next segment, classification of sentences. সেন্টেন্সকে কিভাবে ক্লাসিফাই করা হয় বা ভাগ করা হয়। নাও ইন ডিফারেন্ট বুকস ইট হ্যাজ বিন শোন ডিফারেন্টলি, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। ডোন্ট বি, হোয়াট ক্যান আই সে, টু মাচ এক্সাইটেড সিইং মি ক্লাসিফাই ইট ইন এ পার্টিকুলার টাইপ অফ ম্যানার। ঠিক আছে, গ্রামারের কোনো নির্দিষ্ট বই বা কোনো বৈদিক বই বলা যায় আর কি, যে এটাই গোটাটা ঠিক বাকিগুলো সব ভুল, এরকম কোনো বই গ্রামারে হয় না। বিভিন্ন গ্রামাটোলজিস্ট বিভিন্নভাবে বিভিন্ন গ্রামারের টপিককে ক্লাসিফাই করেছেন, তাদের ব্যাখ্যা দিয়েছেন তাদের নিজস্ব কি বলবো নিজস্ব বোধ বুদ্ধির জায়গা থেকে আর কি, নিজস্ব বুদ্ধির জায়গা থেকে আর কি। তো কিন্তু মোটামুটিভাবে দ্যাট মিন্স হোয়াট আই am going to teach you, that means it will cover all the segment which is going to be required in your exam. So let us start without any, that means introduction. A sentence can be divided in two ways. একটা সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়। According to meaning, and the second part is according to structure. তাহলে একটা সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিনিং বা অর্থ অনুসারে এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন বা তার কাঠামো অনুসারে। সো আজকের ক্লাসটাকে আমি লিমিট করব শুধুমাত্র এই অ্যাকর্ডিং টু মিনিং এই জায়গাটার উপরে। দ্যাট মিন্স আই উড কন্ডাক্ট অ্যানাদার ক্লাস টু ডিসকাস দিস পার্ট। ওকে, সো অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 types of sentences. Assertive, interrogative, imperative, exclamatory and optative. তাহলে according to its structure there are these 5 types of sentences. Now let me tell you one thing here. In many of the modern grammar books you might not find this optative sentence. Optative sentence কে that means and it has a reason, এর একটা কারণ আছে যে আমরা মডার্ন গ্রামার বইয়ে অপটেটিভ সেন্টেন্স দেখতে পাই না। তার কারণটা কি? কারণ মডার্ন গ্রামারে গ্রামারটাকে আরও সারলীকরণের জন্য, আরও সোজা করে দেওয়ার জন্য এই অপটেটিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার দেয়ার আর বেসিক্যালি 4 টাইপস অফ সেন্টেন্সেস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরাটিভ অ্যান্ড exclamatory. But I would teach optative sentence separately for your better understanding, because optative sentences has different rules for narration change, and in many more other cases you need to know what is an optative sentence. আমাদের optative sentence এর narration change এর আলাদা একটা নিয়ম হয়। এবার আমরা যদি optative sentence কোন ধরনের সেন্টেন্সগুলোকে বলে সেটা যদি আমরা না জানি বা না বুঝি, আমাদের পক্ষে সেগুলো করা একটু কঠিন হয়ে যায়। ওকে, now let us start with assertive sentence. Assertive sentence, বাকিগুলো আমি মুছে দিচ্ছি। Assertive sentence, the word assertive has come from the word assert.
অ্যাসার্টিভ কথাটা এসছে অ্যাসার্ট কথা থেকে, অ্যান্ড অ্যাসার্ট মিনস টু সে সামথিং টু সে সামথিং উইথ এমফ্যাসিস। অ্যাসার্ট করা মানে হচ্ছে কোনো কিছু জোর দিয়ে বলা, এমফ্যাসিস দিয়ে কিছু বলা, বা টু সে সামথিং জেনারেলি, বা সাধারণভাবে কিছু বলা আর কি। মানে অ্যাসার্টের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে টু সে সামথিং উইথ এমফ্যাসিস, কিছুটা জোর দিয়ে বলা আর কি। কিন্তু আমরা যখন মানে দ্যাট মিনস ইন উইথ রেসপেক্ট টু সেন্টেন্স অনলি, ইন রেসপেক্ট টু সেন্টেন্স আমাদের জানতে হবে যে যখন কোনো কথাকে সাধারণভাবে বলা হয়, যার মধ্যে না থাকে কোনো প্রশ্ন, না থাকে কোনো বিস্ময় প্রকাশ বা আমাদের অনুভূতির প্রকাশ, না থাকে কোনো আদেশ অনুরোধ বা কিছু, যখন সাধারণভাবে কোনো একটা কথা বলা হয়, দ্যাট মিন্স দোজ টাইপস অফ সেন্টেন্সেস আর নোন অ্যাজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, দ্যাট the structure of assertive sentence is plain, the structure which I have taught while teaching you tense পড়ানোর সময় যে স্ট্রাকচারটা শেখানো হয়েছিল সেইটাই, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট অর বোথ। কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও কমপ্লিমেন্ট থাকতেই পারে। ওকে, নাও সাপোজ I am writing a sentence, he is a boy। তাহলে এখানে হি হয়ে গেল সেন্টেন্সটার সাবজেক্ট, ইজ হয়ে গেল ভার্ব এবং এ বয় পোর্শনটা হয়ে গেল কমপ্লিমেন্ট। যদি আমি লিখি রহিম কিল্ড এ স্নেক, তাহলে রহিম becomes the subject of the sentence, killed becomes the verb of the sentence. We know that if we ask the verb with what or whom, we will get the object. What did Rahim kill? We are getting the answer a snake, so a snake is the object. And if I add another adverbial here, yesterday, when did Rahim kill the snake? Answer will be yesterday, so it becomes a complement, কারণ when দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না, কমপ্লিমেন্ট পাওয়া যায়। তাহলে দিস ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবারে এইখানে আমি একটা কথা বলে রাখি যে অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস, ইচ অফ দ্য সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন 2 পার্টস। প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। ইচ অফ দ্য 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্সই, সেগুলো কি কি? ওয়ান অফ দেম ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড দ্য সেকেন্ড ইজ নেগেটিভ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিকে অনেক সময় সেন্টেন্স ট্রান্সফরমেশনের সময় প্রশ্ন আসে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো। তো সবথেকে সোজা যে নিয়ম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ সূচক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে না সূচক বাক্য। এবং যখনই আমি একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, আমাকে অ্যাড করতে হবে একটা নট। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে নট কিন্তু যেখানে সেখানে বসতে পারে না। নট হ্যাজ এ পার্টিকুলার প্লেস ইন এ সেন্টেন্স টু বি প্লেসড, ওকে, আর টু বি ইউজড। কোথায় নটটাকে আমরা বসাতে পারবো? দ্যাট মিন্স দ্য নট ইজ টু বি ইউজড অনলি আফটার দ্য হেল্পিং ভার্ব। শুধুমাত্র হেল্পিং ভার্বের পরেই আমাকে নটটাকে বসাতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স এখানে লিখছি যে হি ইজ রানিং ফাস্ট।
আমরা বুঝতে পারছি যে এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ রানিংটা হচ্ছে ভার্ব, অ্যান্ড ফার্স্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার আমি যদি এই ভার্ব পোর্শনটাকে ভাঙি তাহলে দেখা যাবে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং রানিংটা হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্ব মেন ভার্ব কী সেগুলো আমি ভার্ব পোর্শনটাতে ডিটেলে আলোচনা করেছি, তোমরা ভার্বের ক্লাসগুলোতে গিয়ে একটু দেখে নিতে পারো আর কি। নাও যেটা আমি বললাম যে নটটা সবসময় যোগ হবে হেল্পিং ভার্বের সঙ্গে, তাহলে এখানে ইফ ইউ আর আস্কড টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ অনলি, তাহলে নেগেটিভ সেন্টেন্সটা কী হবে? হি ইজ নট রানিং ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছে না। বোঝা গেল? আমরা কিন্তু নটটাকে এখানেও বসাতে পারবো না, বা প্রথমেও বসাতে পারবো না, বা শেষেও বসাতে পারবো না, বা ইজের আগেও বসাতে পারবো না। আমাকে বসাতে হবে সবসময় ঠিক হেল্পিং ভার্বের পরেই। নাও ইউ মাইট আস্ক মি এ কোয়েশ্চেন যে স্যার দ্যাট মিন্স ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ এ হেল্পিং ভার্ব, বাট জাস্ট চেক হেয়ার, ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব। সেই সমস্ত সেন্টেন্সগুলো যেখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না সেখানে আমরা কিভাবে করব, নেগেটিভ করব। ওকে, suppose I write daily, আমি প্রত্যেক দিন লিখি। ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব। আমরা বুঝতে পারছি যদি আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, আমি প্রত্যেক দিন লিখি না, তাহলে আমাকে কিভাবে করতে হবে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। রিমেম্বার, when there will be no helping verb, you have to imagine that there is one do. আমাকে ধরে নিতে হবে যে সেখানে একটা হেল্পিং ভার্ব হিসেবে আছে ডু। যেখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না সেখানে ডু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। অ্যান্ড while making it negative, you have to add the not with this do, and the sentence will become I do not write daily. Suppose the sentence is he eats banana, সে কলা খায়। এখানেও কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে আমাকে ধরতে হবে এখানে একটা ডু আছে অ্যাজ ইউজুয়াল ঠিক এই জায়গাটাতে। এবং মনে রাখতে হবে যে ভার্বের যা কিছু প্রপার্টি থাকবে সেটা চলে আসবে এই ডুটাতে। এইখানে ভার্বটার কোনো প্রপার্টি ছিল না, ভার্বের সঙ্গে অন্য আর কিছু লেগেছিল না, কিন্তু এখানে ভার্বের সঙ্গে একটা অ্যাডিশনাল এস লেগে আছে। সো দ্যাট এস উইল বি শিফটেড টু দ্যাট ডু অ্যান্ড ডু উইল বিকাম ডাজ, অ্যান্ড দেন দ্য নট উইল বি অ্যাডেড টু ইট অ্যান্ড দ্য আনসার উইল বি he doesn't eat banana. বোঝা গেল? সাপোজ দ্য সেন্টেন্স ইজ রকি wrote a story. রকি একটা গল্প লিখেছে। Here also there is no helping verb, so you have to imagine that there is one do. এবং what is the property of the verb? Past tense. The verb is in the past tense. ভার্বটা একমাত্র মেন ফর্মে আমাকে সবসময় ভার্বটাকে ফিরিয়ে আনতে হবে। মেন ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মে। তাহলে এটার মধ্যে যে পাস্ট টেন্সটা আছে দ্যাট উড বি শিফটেড টু ডু অ্যান্ড ডু উইল বিকাম ডিড। যখনই আমরা এখান থেকে পাস্ট টেন্সটাকে সরিয়ে দিচ্ছি, রোডটা আবার তার V1 ফর্মে ফিরে আসছে এবং এটা হয়ে যাচ্ছে রাইট। তাহলে আনসার উইল বি রকি did not write a story. বোঝা গেল? আগেরটা তো যখন আমি এসটা সরিয়ে দিলাম ইটটা হয়ে যাবে, সরি ইটসটা হয়ে যাবে ইট। সো দিস ইজ দ্য বেসিক রুল ফর মেকিং ওয়ান অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ, চেঞ্জিং দ্য মিনিং। আমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে
একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে দুভাবে করা যায়, একটা হচ্ছে মিনিং চেঞ্জ করে এবং মিনিং চেঞ্জ না করে, অর্থর পরিবর্তন না করে। এখানে যেমন অর্থর পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি প্রত্যেক দিন লিখি, আমি প্রত্যেক দিন লিখি না, অর্থটা উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বা 11-12-এর যে অ্যানুয়াল এক্সাম থাকে আর কি, সেখানে যে কন্ডিশনটা তোমাদেরকে ফলো করতে হয় সেটা হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থের পরিবর্তন না করে তোমাদেরকে চেঞ্জ করতে হয়। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি যদি কোনো দিন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াই তাহলে আমি সেইখানে আলোচনা করব, এখানে ওটা আলোচনা করে আর জটিলতা বাড়াতে চাই না। দ্যাট মিন্স দিস ইজ দ্য বেসিক রুল অফ চেঞ্জিং অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ, চেঞ্জিং দ্য মিনিং, অর্থ পরিবর্তন করে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়মগুলো আমি এখানে বললাম। ওকে, নাও দ্য নেক্সট সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ। The word interrogative has come from the word interrogate, which means to ask something, কিছু একটা জিজ্ঞেস করা। তাহলে আমরা বুঝতে পারছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সমস্ত সেন্টেন্সগুলো বা যে কোন সমস্ত বাক্যগুলো কোনো একটা প্রশ্ন করতে সাহায্য করে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এইবার আমাদেরকে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আরও ডিটেলে আলোচনা করার আগে লেট আস ডিভাইড দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন 3 পার্টস। দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়ান ইজ yes no question, second is WH question, and the third is question tags. এবার তোমরা বেশিরভাগ গ্রামার বইয়ে এই কোয়েশ্চেন ট্যাগের কোনো উল্লেখ পাবে না, বাট দ্যাট মিন্স অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি ইট হ্যাজ বিন অ্যাডেড ইন মডার্ন গ্রামার। ইট ইজ এ হোয়াট ক্যান আই সে modern edition of interrogative, the classification of interrogative sentences you can say. So এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। হোয়াট ইজ অ্যান ইয়েস নো কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন হলো সেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বা প্রশ্নসূচক বাক্যগুলো আর কি, যেখানে উত্তর সবসময় হয় ইয়েস বা নো হবে, এবং এখানে কিন্তু কোনোভাবেই কোনো WH ওয়ার্ড থাকবে না। এবার আমাদেরকে ইয়েস নো কোয়েশ্চেন পড়ার সময় যেটা প্রথমে জানতে হবে যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করব, মানে কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইয়েস নো কোয়েশ্চেন। সাপোজ আই এম রাইটিং এ দ্যাট মিন্স আই এম ডিভাইডিং দিস ইন্টু 2 পার্টস only, অ্যাসার্টিভ অ্যান্ড interrogative. That means one thing that is to be remembered here is that এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কিন্তু আমি বলতে চাইছি ইয়েস নো কোয়েশ্চেন। যখন আমরা WH কোয়েশ্চেনের পার্টে যাব তখন আমি WH কোয়েশ্চেন মিন করব। এখানে ইন্টারোগেটিভ মানে কিন্তু হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাও সাপোজ আই এম রাইটিং এ সেন্টেন্স, আই ইট রাইস। আমাদেরকে বলা হলো যে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে দেখাও আর কি। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট, suppose I am not writing it here, I am changing my question. He is writing an essay. সে একটা প্রবন্ধ লিখছে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হেল্পিং ভার্বটা থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ভার্বটা থাকে সাবজেক্টের পরে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে মানে একটা সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে যে হেল্পিং ভার্বটা থাকবে সেই হেল্পিং ভার্বটাকে আমাকে সাবজেক্টের প্রথমে আনতে হবে। তাহলে এখানে যদি এটা সাবজেক্ট হয় এবং এটা যদি এই ইজটা যদি হেল্পিং ভার্ব হয়, ইজটাকে যদি আমি সেন্টেন্সটা প্রথমে নিয়ে চলে আসি তাহলেই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে what will be the answer then?
ইজ হি রাইটিং অ্যান এসে, অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ টু পুট দ্য কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। সো সাপোজ দেয়ার আর টু হেল্পিং ভার্বস, সাপোজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে জাস্ট সি, ইফ ইউ নোটিস কেয়ারফুলি, ইট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, হ্যাজ বিন রেইনিং হচ্ছে ভার্ব, সিন্স মর্নিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং আমরা যদি ভার্ব পোর্শনটাকে আরও সেগমেন্টেশনের দিকে যাই তাহলে দেখতে পাবো হ্যাজ বিনটা হচ্ছে হেল্পিং ভার্ব, রেনিংটা হচ্ছে মেন ভার্ব। এবার ইউ মাইট গেট কনফিউজড যে দুটো হেল্পিং ভার্ব আছে, তাহলে কি আমরা কোনটাকে আনবো? আমরা হ্যাজকে আনবো না বিনকে আনবো না হ্যাজ বিন গোটাটাকেই আনবো? You need not get very much confused here, because out of these two helping verbs, has is the main helping verb, and if there are more than one helping verb, you have to bring forth the main helping verb. আমাদেরকে যেটা মেন হেল্পিং ভার্ব সেটাকে সেন্টেন্সের প্রথমে আনতে হবে। তাহলে উত্তর কি হবে? has it been raining since morning? হয়ে গেল। সাপোজ দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব, আমি এটা মুছলাম। সাপোজ দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব, সাপোজ আই ইট রাইস, যেটা আমি লিখলাম প্রথমে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। আমি এটা আগেই আলোচনা করেছি যে যেখানেই হেল্পিং ভার্ব নেই সেখানেই আমাকে ধরতে হবে ডু। তাহলে আমাকে ডুটাকে আমি প্রথমে নিয়ে এলাম, ডু আই ইট রাইস, এটা অ্যাকচুয়ালি আই থাকে না, এটা হয়ে যায় ইউ, কারণ আমরা নিজেই তো নিজেকে প্রশ্ন করতে পারি না, আনটিল অ্যান্ড আনলেস আই, দ্যাট মিনস উই ফরগেট আওয়ার মেমোরি। সো ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? বেশ, তারপরে আমরা চলে যাই নেক্সট ক্লাসটাতে আর কি, নেক্সট ইয়েটাতে। সেখানে হচ্ছে সরি, দেন সাপোজ দেয়ার আর হি ড্রজ এ পিকচার, সে একটা ছবি আঁকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো হেল্পিং ভার্ব নেই, অ্যান্ড হেয়ার দ্য ভার্ব হ্যাজ এ প্রপার্টি, একটা ভার্বের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে একটা এস আছে। তাহলে আমাকে এখানে যখনই আমরা ডুটাকে আনবো, এই ভার্বের প্রপার্টি এসটা ডু এর সঙ্গে যোগ হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ডু উইল বিকাম ডাজ, এটা আমরা আগেই আলোচনা করেছি। তাহলে আনসারটা কী হবে? ডাজ হি, ড্রয়ের থেকে এসটা উঠে যাবে, ড্র এ পিকচার। সাপোজ এটা পাস্ট টেন্সে আছে, সি সোয়াম ইয়েস্টারডে, সে গতকাল সাঁতার কেটেছিল। তাহলে এখানে সোয়াম আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই প্রথম কথা, তাহলে আমাকে ডু আনতে হচ্ছে প্রথম। এবং সেকেন্ড পার্ট ইজ দ্যাট এটা পাস্ট টেন্সে আছে সোয়াম। তাহলে আমাকে যেটা বলেছিলাম এখানে প্রপার্টি কি, ভার্বের প্রপার্টি হচ্ছে পাস্ট টেন্স, ভার্বটা কিন্তু V1 ফর্মে নেই। তাহলে যখনই আমরা এটাকে আনবো তখনই আমরা একটা জিনিস বুঝতে হবে যে এই সোয়াম থেকে পাস্ট টেন্সটা শিফট করে যাবে ডুতে, অ্যান্ড ডু উইল বিকাম ডিড। তাহলে আনসার কি হবে? ডিড সি, সোয়াম থেকে পাস্ট টেন্স চলে গেছে, তাহলে সোয়ামটা আবার তার প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। ডিড সি সুইম ইয়েস্টারডে। তাহলে এইগুলোই হচ্ছে বেসিক্যালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করার নিয়ম। আবার উল্টো দিক থেকে আমাকে যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, সেটাকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে আমরা কি করব? দ্যাট মিন্স
জাস্ট দ্য অপোজিট, ইউ হ্যাভ টু রিভার্স দ্য রুল। যদি বলে যে ডু ইউ ইট রাইস, এটাকে আমাকে অ্যাসার্টিভ করতে, আমাকে বুঝতে হবে যে ডু দিয়ে যখন প্রশ্নটা করা হয়েছে তার মানে এটার অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে ডুটা উড়ে যাবে। ডু, ইউ হ্যাভ টু অমিট দ্য ডু, সো আনসার উইল বি হোয়াট, ইউ ইট রাইস। দেখা যাচ্ছে উত্তর তাই। ডাজ হি ড্র এ পিকচার, এটাকে যদি আমাকে অ্যাসার্টিভ করতে হচ্ছে তাহলে ডাজের যে এস আছে সেটা যোগ হয়ে যাবে ড্রয়ের সঙ্গে এবং হয়ে যাবে কি হি ড্রজ এ পিকচার, সেটাই আছে। ডিড সি সুইম ইয়েস্টারডে, এটাকে যখন আমাকে অ্যাসার্টিভ করতে হবে ডিডের যে পাস্ট টেন্স আছে সেটা যোগ হয়ে যাবে সুইমে, অ্যান্ড সুইম উইল বিকাম সোয়াম, তাহলে সি সোয়াম ইয়েস্টারডে, সি সোয়াম ইয়েস্টারডে, এটাই আছে। এবং আরও একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্কগুলোকে আবার মানে কোয়েশ্চেন মার্কগুলো তুলে ফুল স্টপ বসাতে হবে। নাও লেট আস গো টু WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন কোনগুলো? WH কোয়েশ্চেনের দুটো বৈশিষ্ট্য আছে আর কি। ফার্স্ট থিং, দেয়ার মাস্ট বি এ WH ওয়ার্ড, একটা WH ওয়ার্ড থাকবে। এবং দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্যাট মিন্স দ্য আনসার উইল ডেফিনেটলি নট বি আইদার ইয়েস অর নো। আনসার কখনোই কিন্তু ইয়েস বা নো হবে না, ইয়েস বা নো ছাড়া অন্য কিছু হবে। এবার আমাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আমরা WH কোয়েশ্চেন কীভাবে ফর্ম করব। ফরমেশন অফ WH কোয়েশ্চেন, ইট ইজ ভেরি মাচ ইজি, বাট দ্যাট মিন্স দ্য ফরমেশন অফ WH কোয়েশ্চেন ইজ বেসড অন দ্য ফরমেশন অফ ইয়েস নো কোয়েশ্চেন। আমরা যদি ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে ফর্ম করা হয়েছিল সেটা বুঝতে পেরেছি, তাহলে WH কোয়েশ্চেন কোনো প্রবলেমেটিক নয়। সাপোজ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, এখানে ইন্টারোগেটিভ মানে কিন্তু আমি WH ইন্টারোগেটিভকে মিন করছি। এবারে এটা আমাকে কিভাবে করতে হবে দেখা যাক। সাপোজ আই এম রাইটিং এ সেন্টেন্স, একদম সোজা এক্সাম্পলটা আমি ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই ইট রাইস। সাপোজ আমাকে যদি এটা বলা হয় যে একটা WH কোয়েশ্চেন ফর্ম করো এমনভাবে যাতে রাইসটা উত্তর হয়, তাহলে আমাকে অনেকে খুব ভয় পেয়ে যায় WH কোয়েশ্চেন ফর্ম করতে গিয়ে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদমই সোজা, শুধু ইয়েস নো কোয়েশ্চেন আমরা যেভাবে ফর্ম করেছি সেইভাবেই আমরা ফর্ম করব, ঠিক আছে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে সেন্টেন্সটাকে ইয়েস নো করতে হবে। আই ইট রাইস, কোনো হেল্পিং ভার্ব নেই, ডু ধরতে হবে। সো দ্য কোয়েশ্চেন উইল বি ডু ইউ ইট রাইস, এটা গেল ফার্স্ট স্টেপ। তারপর আমাকে বুঝতে হবে যে আমি যদি রাইসটাকে উত্তর হিসেবে পেতে চাই তাহলে আমাকে কোন WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি ভাত খাই, যদি আমি একটা প্রশ্ন করি যে তুমি কি খাও, প্রশ্নটা করতে হবে কি দিয়ে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন উইথ হোয়াট, জাস্ট অ্যাড দ্য ওয়ার্ড বিফোর ডু। সো হোয়াট ডু ইউ ইট, রাইস ইজ দ্য আনসার, সো রাইস উইল বি অমিটেড, হয়ে গেল প্রশ্ন। হোয়াট ডু ইউ ইট। তাহলে তিনটে স্টেপ আছে এখানে। কি কি তিনটে স্টেপ? একটা হচ্ছে আমাকে সেন্টেন্সটাকে প্রথমে, দ্যাট মিন্স আই এম রাইটিং ইট হেয়ার, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একটা WH ইন্টারোগেটিভ সেন্টেন্স করার যে তিনটে স্টেপ আছে, প্রথমে হচ্ছে আমাকে সেন্টেন্সটাকে করতে হবে ইয়েস নো কোয়েশ্চেন, তারপর আমাকে বসাতে হবে WH ওয়ার্ড, তারপর আমাকে বসাতে হবে, আমাকে অমিট করতে হবে আনসার যেটা উত্তর, আমাকে উত্তরটাকে অমিট করতে হবে, অ্যান্ড অ্যাট লাস্ট ইউ হ্যাভ টু পুট দ্য কোয়েশ্চেন মার্ক। তাহলে এই চারটে স্টেপে আমাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে, ঠিক আছে। সাপোজ তাহলে প্রথমে কি, প্রথম আমাকে সেন্টেন্সটাকে ইয়েস নো করলাম, তারপর আমি WH যে ওয়ার্ডটা আছে সেটাকে বসালাম, তারপর যে আনসার আছে সেই আনসারটাকে আমি মুছে দিলাম, অমিট করে দিলাম, এবং তারপর আমি কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম। ইট উইল অটোমেটিক্যালি বিকাম এ WH কোয়েশ্চেন। ব্যাস, দেয়ার ইজ নাথিং মোর। এবার আমরা চলে যাই কোয়েশ্চেন ট্যাগে। হোয়াট ইজ এ কোয়েশ্চেন ট্যাগ? In most of the books you might not find question tag. Question tag is not at all important, but still for your inquisitiveness let me tell you, কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো যার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে।
That means the answer lies in the question itself, or the answer is asked. Sorry, the question is asked in order to emphasize what is being said. যে কথাটা বলা হচ্ছে সেটাকে আরও জোর দিয়ে বলার জন্য একটা প্রশ্ন করা। যেমন সাপোজ The garden is beautiful, isn't it? বাগানটা খুব সুন্দর, তাই না? তাহলে দেখো এখানে তাই না পোর্শনটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। দ্য গার্ডেন ইজ বিউটিফুল, দ্য সেন্টেন্স ইটসেলফ ইজ কমপ্লিট। কিন্তু এই যে ইজন্ট ইট, এই পোর্শনটাকে আমি ট্যাগ করছি, জোড়া লাগাচ্ছি। কেন জোড়া লাগাচ্ছি? যাতে আমার এই সেন্টেন্সটার উপর একটা এমফ্যাসিস পড়ে, একটু জোর পড়ে। এবার কোয়েশ্চেন ট্যাগের একটা নিয়ম আছে, একটাই নিয়ম আছে কোয়েশ্চেন ট্যাগের। দ্য রুল ইজ দ্যাট ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ দ্য কোয়েশ্চেন ট্যাগ উইল বি নেগেটিভ। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ সবসময় হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় দেন দ্য কোয়েশ্চেন ট্যাগ উইল বি অ্যাফার্মেটিভ। যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট নয়। নেগেটিভ সেন্টেন্স, নট আছে, তাহলে এটার কোয়েশ্চেন ট্যাগটা কিন্তু হবে অ্যাফার্মেটিভ। ইজ হি, এখানে কিন্তু আমি ইজন্ট হি বলতে পারবো না। সে একটা ভালো স্টুডেন্ট নয়, সে কি ভালো স্টুডেন্ট বটে, বা সে কি ভালো স্টুডেন্ট? ঠিক আছে, তো দ্যাট মিন্স দিস ইজ দ্য বেসিক রুল, আর কিছু নেই। দ্যাট মিন্স ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ দ্য কোয়েশ্চেন ট্যাগ উইল বি নেগেটিভ, ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ দ্য কোয়েশ্চেন ট্যাগ উড বি অ্যাফার্মেটিভ। ওকে, now let us go to the third type of sentence, that is imperative sentence. বাংলায় বলতে গেলে অনুজ্ঞাসূচক বাক্য। imperative sentence are basically of, that means it is প্রথমে আমি imperative sentence-এর ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমি একটু তাড়াতাড়ি করে একটু স্ট্রাকচারটা বলে দিই। the structure of imperative sentence is verb plus object or complement. ইম্পেরাটিভ সেন্টেন্সেস ডু নট হ্যাভ এনি সাবজেক্ট, এদের কোনো সাবজেক্ট থাকে না। মানে বাংলায় আমরা বলতে পারি মজা করে গলা কাটা ভূত, বা মাথা মানে মুন্ডুহীন আর কি, একটা দেহ আর কি। এদের কোনো মাথা থাকে না, এদের কোনো মুন্ডু থাকে না, শুধু বডি থাকে আর লেজ থাকে বলা যেতে পারে। সো তাহলে দ্যাট মিন্স ইউ মাইট আস্ক মি এ কোয়েশ্চেন, স্যার স্যার দ্যাট মিন্স ক্যান দিস টাইপ অফ এ সেন্টেন্স এক্সিস্ট ওয়্যার দেয়ার ইজ নো হেড? মাথা ছাড়া কীভাবে থাকে? মাথা অ্যাকচুয়ালি আছে, বাট ইট ইজ ইনভিজিবল। কারণ এই ধরনের সেন্টেন্সগুলো যখনই আমরা কাউকে বলি, দ্যাট মিন্স হি অর সি ইজ সাপোজ টু বি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, অর দ্যাট মিন্স আই অ্যাম সাপোজড টু দ্যাট মিন্স টক উইথ দ্যাট পারসন ডিরেক্টলি। হয় সেই লোকটা আমার সামনেই দাঁড়িয়ে আছে, বা সেই লোকটা তার সঙ্গে আমি ডিরেক্টলি কথা বলছি বাই মিনস অফ ফোন অর ভিডিও কলিং মেবি, কিন্তু তার আর আমার মাঝে কিন্তু আর কেউ থাকে না। তো এই ধরনের সেন্টেন্সগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে সাবজেক্ট হয় ইউ। যখন আমরা বলি যে ডু ইট, এটা করো, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে তুমি এটা করো, ইউ ডু ইট, কিন্তু ইউটাকে কিন্তু আমরা বলি না, আমরা শুধু বলি ডু ইট। তাহলে এই দ্যাট মিন্স ইন এনি টাইপ অফ ইম্পেরাটিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ ইউ, বাট ইউ রিমেন্স অমিটেড, ইউটাকে বলা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এবার আমরা চলে যাই ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে ভাগে। দেয়ার আর থ্রি টাইপস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়ান ইজ অর্ডার, সরি নট অর্ডার অ্যাট ফার্স্ট, রিকোয়েস্ট, second is order, and the third is advice. Request, suppose please open the door, দয়া করে দরজা খোলো।
ফর অর্ডার উই ক্যান রাইট শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। দের ইজ নো পোলাইটনেস, মানে রিকোয়েস্ট আর অর্ডার বোঝার একমাত্র উপায় হচ্ছে দ্যাট মিন্স দ্য সেন্টেন্সেস দ্যাট মিন্স কনভেয়িং এ রিকোয়েস্ট উড বি মাচ মোর পোলাইট, কিন্তু অর্ডারে সেই পোলাইটনেসটা থাকবে না। অ্যাডভাইস, সাপোজ ডোন্ট রান ইন দ্য সান, সূর্যালোকে ছোটাছুটি করো না, এটা একটা অ্যাডভাইস, ঠিক আছে। আবার এটাকে একদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা অর্ডারও, কিন্তু অ্যাডভাইস এবং অর্ডারের মধ্যে পার্থক্যটা কোথায় থাকে, যে অ্যাডভাইসের ক্ষেত্রে একটা মোরাল ভ্যালু থাকে, একটা নৈতিক জ্ঞান দেওয়ার একটা ব্যাপার থাকে। সো দিস ইজ অনলি দিস ইজ 3 টাইপস অফ সেন্টেন্সেস, রিকোয়েস্ট, অর্ডার অ্যান্ড অ্যাডভাইস, অ্যান্ড অল অফ দেম হ্যাভ বিন ক্যাটেগরাইজড আন্ডার imperative sentence. Now let us go to exclamatory sentence. The word exclamatory has come from the word exclaim, that means to express our feelings, আমাদের অনুভূতি প্রকাশ করা। বেশ, নাও এই এক্সক্লামেটারি সেন্টেন্স ফরমেশন যেটা আছে সেটা প্রধানত দুভাবে হয়। একটা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাড দ্য interjection first, after that you have to add the mark of exclamation, and after that you have to write the assertive sentence followed by a full stop. যেমন alas, mark of exclamation, he is dead, full stop. Hurrah, we have won. তাহলে যদি সেন্টেন্সটাতে কোনো ইন্টারজেকশন থাকে, ইন্টারজেকশন মানে হচ্ছে এই ধরনের শব্দগুলো যেগুলো নিজস্ব কোনো মিনিং নেই কিন্তু যারা একটা ফিলিংস প্রকাশ করে, সেখানে প্রথমে আমাকে ইন্টারজেকশন বসাতে হবে, ইন্টারজেকশনের ঠিক পরেই আসবে মার্ক অফ এক্সক্লামেশন, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তারপর ফুল স্টপ, ঠিক আছে। অনেকের মনে কনফিউশন থাকে, ইভেন আমার মনেও কোনো এক সময় ছিল যে আমরা এই মার্ক অফ এক্সক্লামেশনটা কোথায় বসাবো যদি একটা ইন্টারজেকশন থাকে সেখানে। যদি কোনো ইন্টারজেকশন থাকে, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, তাহলে মার্ক অফ এক্সক্লামেশনটা সবসময় আসবে ইন্টারজেকশনটার পরে, এবং যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তারপরে আসবে ফুল স্টপ। এটা বোঝা খুব সহজ, কারণ ইন্টারজেকশন আমাদের যেহেতু ফিলিংস প্রকাশ করতে আর কি সাহায্য করে, তাই জন্য বিস্ময়সূচক বাক্যটা আসে এইটার পরে, এবং এই যে পার্টটা এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় সবসময় একটা ফুল স্টপ দিয়ে, সেটা আমরা জানি, তাই জন্য ফুল স্টপ বসবে। এইবারে যদি সেন্টেন্সটাতে কোনো ইন্টারজেকশন না থাকে, যদি রাদার কোনো WH ওয়ার্ড থাকে, যেমন হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, বাগানটা কতই সুন্দর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ইন্টারজেকশন নেই। সো দ্য হোয়াট ক্যান আই সে, দ্য mark of exclamation, the exclamatory mark would be put at the last of the sentence, সেটাকে একদম বাক্যের শেষে বসাতে হবে। সাপোজ what a creation it is,
okay, or what a you can make it much more relevant, what a beautiful creation it is. সো দ্যাট মিন্স এখানেও দেখা যাচ্ছে যেহেতু কোনো ইন্টারজেকশন নেই, মার্ক অফ এক্সক্লেমেশনটা বসছে একদম বাক্যের শেষে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, দ্যাট মিন্স দিস ইজ অল অ্যাবাউট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিভিন্ন রকমের হতে পারে। দ্যাট মিন্স ইট ক্যান কনভে হ্যাপিনেস, আমাদের আনন্দ। ইট ক্যান কনভে সরো, দুঃখ। ইট ক্যান কনভে রিগ্রেট, আক্ষেপ। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, blah blah. Okay, now let us go to optative sentence, the sentence which is right now presently omitted in modern grammar. Optative sentence, that means optative sentence প্রধানত তিন ধরনের সেন্টেন্সকে বলা হয়। প্রেয়ার, কোনো একটা প্রার্থনা করা। উইশ, কোনো একটা ইচ্ছা প্রকাশ করা। এবং ব্লেস, আশীর্বাদ করা। মানে বেসিক্যালি দিস থ্রি টাইপস অফ সেন্টেন্সেস, or basically sentences expressing these three types of expressions, they are called optative sentences. Optative sentences স্ট্রাকচারগুলো কীরকম হয়? খুব সোজাভাবে বলতে গেলে অপটেটিভ সেন্টেন্সের কোনো নির্দিষ্ট স্ট্রাকচার হয় না। অনেক ধরনের অপটেটিভ সেন্টেন্স হয় যেগুলোকে বিভিন্নভাবে ফর্ম করা হয়। তবে যেটা বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে মে প্লাস অ্যাসার্টিভ, ইট বিকামস অ্যান অপটেটিভ সেন্টেন্স। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে যদি আমরা মে যোগ করে দিই তাহলে সেটা হয়ে যায় অপটেটিভ সেন্টেন্স। যেমন গড ব্লেস ইউ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখেই বুঝতে পারছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। আমরা যদি এর আগে একটা মে যোগ করে দিই, মে গড ব্লেস ইউ, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কোনো মানে এই ধরনের কোনো মোডাল অক্সিলিয়ারি ছাড়াও অপটেটিভ সেন্টেন্স ইউজ করা হয়। যেমন আমরা বলতে পারি যে লং লিভ দ্য কিং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টেড ভার্সন অফ মে দ্য কিং লিভ লং। তাহলে এটাও হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনেরই সেন্টেন্স, কিন্তু এটাকে অন্যভাবে বলা হচ্ছে, আরও শর্টেন্ড ম্যানারে, আরও ব্রিফ ম্যানারে বলা হচ্ছে লং লিভ দ্য কিং। ওকে, সো বেসিক্যালি মে প্লাস অ্যাসার্টিভ, ইট বিকামস অপটেটিভ only. So this is all about sentences which are categorized, which are classified, not categorized, which are classified on the basis of meaning. অর্থ অনুসারে বাক্যের ক্লাসিফিকেশন হচ্ছে আজকে যেটা আলোচনা করলাম সেই গোটা জায়গাটা আর কি। আমি আরেকটা ক্লাস নেবো সেন্টেন্সের ওপর, এটা সেন্টেন্সের 1 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসটাতে আমি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, কাঠামো বা গঠন অনুসারে সেন্টেন্সকে কীভাবে ভাগ করা যায় সেটা আমরা আলোচনা করব। তোমরা যারা যারা এই ভিডিও ক্লাসগুলো আর কি দেখছো, তাদের কাছে একটা অনুরোধ যে তোমরা অবশ্যই তোমাদের প্রশ্ন জানিও আমাকে বাই মিনস অফ যে ইউটিউবের যে লিঙ্ক থাকবে বা আমার ফেসবুক অ্যাকাউন্টের যেখানে আমি এগুলো শেয়ার করি, সেখানে তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারো। বা তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা যদি কোনো রিকোয়েস্ট থাকে যে স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দেন, ইউ আর ফ্রি টু আস্ক। ওকে, অ্যান্ড দ্যাট মিন্স সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য ফিউচার, দ্য নোটিফিকেশানস ফর দ্য ফিউচার ক্লাসেস। ভবিষ্যতের ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। গুড নাইট এভরিবডি, উই উইল মিট সুন।